উপকূলীয় অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ শহরে এসে বসবাস করছে। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে এই লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থান হারিয়ে শহরের বস্তিতে তারা যখন বসবাস করছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ তাদের স্বাস্থ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেন্ডাই ফ্রেমওয়ার্ক এবং আইপিসিসির যে লস অ্যান্ড ড্যামেজের অধীনে ডিসপ্লেসমেন্টের যে ফ্রেমওয়ার্ক, তারা আভ্যন্তরীণ বাস্তুচ্যুতিকে ক্লাইমেট চেঞ্জের সিঙ্গেল মোস্ট গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 2050 সাল নাগাদ 216 মিলিয়ন ব্যক্তি সারা বিশ্বে শুধু ধীর গতিসম্পন্ন ক্লাইমেট চেঞ্জের প্রভাবের কারণে বাস্তুচ্যুত হতে যাচ্ছে। এর ভিতরে 40 মিলিয়ন হবে দক্ষিণ এশিয়াতে, আর এই দক্ষিণ এশিয়ার ভিতরে 40 মিলিয়নের 19 মিলিয়নই হবে বাংলাদেশে, যদি আমরা যথাযথ পদক্ষেপ না দিই। অন্যদিকে যদি আবার আমরা দেখি র্যাপিড অনসেট যে ক্লাইমেট প্রসেসগুলো আছে, সেইগুলোর কারণে প্রতি বছর যে বাস্তুচ্যুতি ঘটে, এবছরে প্রায় 48 মিলিয়ন বাস্তুচ্যুতি ঘটেছে শুধু এই বছরে আইডিএমসির রিপোর্ট অনুযায়ী, এবং এই 48 মিলিয়নের ভিতরে 2.4 মিলিয়ন ঘটেছে বাংলাদেশে। আগামী 2050 সালের মধ্যে প্রায় অর্ধেকের বেশি লোক শহরে বাস করবে। কিন্তু আমাদের পলিসি মেকাররা চাচ্ছেন যে কোনো বাস্তুচ্যুতির সলিউশন, তারা চাচ্ছেন লোকাল লেভেল অ্যাডাপ্টেশন। তারা গ্রামে ফিরে যাবে, গ্রামে থাকবে, কিন্তু কর্মসংস্থানগুলো কিন্তু শহরে। এই পরিস্থিতিতে কি হচ্ছে, যেই মাইগ্রেশনটা ঘটছে এটা হচ্ছে আনপ্ল্যান্ড মাইগ্রেশন। বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ে সরকারের একটা জাতীয় কৌশলপত্র রয়েছে, যেটি 20 বছর মেয়াদি 2022 থেকে 2042 সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। সরকার চান যে যে এলাকার, তাকে যেন আমরা সেখানেই ধরে রাখতে পারি। আপনি দেখবেন যে এখন আমাদের প্রতিটি উপজেলায় সরকার অর্থ বছরের শুরুতেই জিআর ক্যাশ, জিআর চাল এবং ঢেউটিন বিতরণ করে থাকে। এর কারণটি হইল, যদি কোথাও কোনো দুর্যোগ দেখা দেয়, যদি কারো জলোচ্ছ্বাস বা বন্যায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়, আমরা যেন সাথে সাথে সেই ঘরবাড়িটি মেরামত করতে দিতে পারি। সরকার এখন যে আশ্রয় কেন্দ্রগুলি তৈরি করে, দুর্যোগ আশ্রয় কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র বা সামনে যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করব, এগুলিতে আমরা মানুষের সাথে তার গবাদি পশু রাখারও ব্যবস্থা করি। এবং আমরা চাই কারো যদি ঘরবাড়ি বিলীন হয়ে যায়, একটা দীর্ঘ সময় যেন তাদেরকে সেই আশ্রয় কেন্দ্রে রাখতে পারি, যাতে তিনি তারপরে তার কি কাজ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তার আবাসনটা যেন নিশ্চিত হয়। আমাদের যে আর্লি অ্যাকশন প্রোটোকল রয়েছে 2টি, মৌসুমি বন্যা এবং ঘূর্ণিঝড়ের জন্য, এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করি। এরকম আমরা আরও 6টি দুর্যোগের জন্য আর্লি অ্যাকশন প্রোটোকল করছি। এর উদ্দেশ্যই হলো, আমি যত ভালো প্রস্তুতি রাখতে পারবো, আমার ক্ষয়ক্ষতি তত কম হবে, এবং এই যে আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলছি, তাদেরকে এক এলাকা থেকে অন্যত্র চলে যেতে হচ্ছে, এর সংখ্যাটা তত হ্রাস পাবে। পলিসি হয়েছে, অ্যাকশন প্ল্যান হয়েছে, এটার ইমপ্লিমেন্টেশনটা কোথায়? ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা দেখছি মেজর একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের যে ইমপ্লিমেন্ট করবার জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর কথা বলা হয়েছিল, এর একটাও এখনও তৈরি হয়নি। বলা হয়েছে একটা আন্তঃমন্ত্রণালয় টাস্ক ফোর্স গড়তে হবে, সেই আন্তঃমন্ত্রণালয় টাস্ক ফোর্সটা এখনও হয়নি। অন্যদিকে যে বিভিন্ন কমিটি, সাব কমিটি এবং এক্সপার্ট গ্রুপ তৈরি করার কথা, সেই কাজগুলো হয়নি। জলবায়ু পরিবর্তনজনিত এই বাস্তুচ্যুতি কমাতে নীতিমালা প্রণয়ন ও কাঠামো শক্তিশালী করা এবং সেগুলোকে জাতীয় উন্নয়ন ও অভিযোজন পরিকল্পনায় সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। আমাদের মূল লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনজনিত বিপদাপন্ন এলাকায় ঝুঁকি কমিয়ে আনা, যাতে মানুষকে স্থানান্তরিত হতে না হয়। আর যদি স্থানান্তরিত হতেই হয়, তাহলে তাদের জন্য এমন টেকসই জীবন, জীবিকা ও বসতির ব্যবস্থা করা, যার ফলে তাদের বারবার স্থানান্তরিত হতে হবে না। তাদের যেন কাজের সুযোগ থাকে, এটি নিশ্চিত করা। তারা যেন নগর জীবনের সুবিধাগুলোতে প্রবেশাধিকার পায় এবং এর জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামো যেন গড়ে তোলা হয়। আর স্থানান্তরিত হয়ে যখন আসে, তখন তাদের কি প্রয়োজন, তাদের কি দক্ষতা আছে প্রভৃতি তথ্য থাকা দরকার।
বর্তমানে এই তথ্যগুলোর অভাব রয়েছে। সুতরাং এটাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। সাতক্ষীরার জন্য ইতিমধ্যে একটি জলবায়ু অভিবাসী তথ্য ভাণ্ডার তৈরি করা হয়েছে এবং আমরা মনে করি এটি একটি ভালো উদাহরণ যা বাংলাদেশের অন্যান্য উপযোগী এলাকায়ও অনুসরণ করা যেতে পারে। for other relevant areas in Bangladesh. Climate change is a global issue. জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা এবং বিশ্বের নানা দেশভেদে বিভিন্ন চ্যালেঞ্জের ধরন ও বৈচিত্র্যপূর্ণ। আমরা এইসব দেশের অনেকগুলোতেই কাজ করছি এবং এসব দেশের অভিজ্ঞতা থেকে শিখতে পারি। উদাহরণ হিসেবে ফিলিপাইনে আমাদের এমন কিছু কর্মসূচি আছে যেখানে অংশগ্রহণমূলক পুনর্বাসন করা হয় এবং পুনর্বাসন প্রক্রিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয় যাতে কেউ বাদ না পড়ে, বিশেষ করে সেই সব জনগোষ্ঠীর বিপদাপন্ন জনগণ যেন বাদ না পড়ে। কেনিয়া ও ইন্দোনেশিয়ায় আমাদের দ্রুত ডিজিটাল নগদ সহায়তা কর্মসূচি আছে। এটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা যার মাধ্যমে মানুষ যখন বাস্তুচ্যুত হয় তখন তাদের বিভিন্ন জরুরি প্রয়োজনসমূহ সংগ্রহ করতে পারে এবং এটা তাদের নতুন স্থানে দ্রুত মানিয়ে নিতে সহায়তা করে। এ ধরনের অভিজ্ঞতাসমূহ থেকে যেগুলো সবচেয়ে কার্যকর ও বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক সেগুলো বাংলাদেশে চর্চা করা যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আমরা সহায়তা করতে পারি। জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্রতর হওয়ার সাথে সাথে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে। বন্যা, ঘূর্ণিঝড় বা নদী ভাঙনের মতো দুর্যোগের কারণে বাস্তুচ্যুত জনগণ দুর্গত এলাকা ছেড়ে বিভিন্ন শহরে চলে এসে বস্তিতে কঠিন পরিস্থিতিতে বাস করতে বাধ্য হতে হচ্ছে। তাদের চাকরির সুযোগ কিংবা পর্যাপ্ত বাসস্থানের অভাব রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা সম্পর্কিত জাতীয় কৌশল বাস্তবায়নে সহায়তা করছি। On internal displacement management. এই ন্যাশনাল স্ট্র্যাটেজির ভিতরেই বলা আছে যে আমরা একদিকে সম্পূর্ণ মাইগ্রেশন বন্ধ করতে পারবো না, তাহলে 3 ধরনের স্থায়ী সমাধান আমাদের চিন্তা করতে হবে। প্রথম হচ্ছে যেই জায়গা থেকে তিনি সরেছেন সেইখানে যদি তার ফেরত আসার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে যেখানে সরে তিনি পাশের গ্রামে অথবা শহরে চলে গেছেন সেখানে সরকারের পদক্ষেপ এবং বিভিন্ন রকম কার্যক্রম নেওয়া। আর তৃতীয় হচ্ছে যদি এদের কোথাও যাবার জায়গা না থাকে তাহলে পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করা। পুরো ডিসেন্ট্রালাইজ করতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে, ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে যেতে হবে সারা দেশে। পেরি আরবান ডেভেলপমেন্ট, সেকেন্ডারি সিটি ডেভেলপমেন্ট, এই কাজগুলো এখন সরকারকে করতে হবে। যারা জানেন অভিবাসন করতে চান সেটা ঢাকায় আসতে পারেন, আন্তর্জাতিক অভিবাসন করে মধ্যপ্রাচ্যে যেতে পারেন, সেটাও কিন্তু একটা অ্যাডাপ্টেশনের পথ হতে পারে। সেক্ষেত্রে কি দায়িত্ব? দায়িত্ব হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং। এই স্কিলসের ট্রেনিংগুলো যে আপনি দিবেন, আপনি যদি দেখেন আমাদের যে টিটিসি রয়েছে, যুব উন্নয়নের যে স্কিল সেন্টারগুলো রয়েছে, সেইগুলোর ভেতরে আমাদের এখন বাধ্যতামূলকভাবে বলা উচিত যে প্রতিটা ট্রেনিংয়ে 5 জন করে ডিসপ্লেস পিপলকে ট্রেনিং দিতে হবে। আপনি যদি এইভাবে তাকে স্কিল ডেভেলপ করে দেন তখন কিন্তু তার যে পুনর্বাসন, সেটা শহরে হোক দেশে হোক, সকল জায়গায় তার পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু সহজ হয়ে যাবে। সরকারের বিভিন্ন উদ্যোগের পরিপূরক হিসেবে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষদের বিদ্যমান সমস্যাগুলোর টেকসই সমাধানে কাজ করছে কারিতাস বাংলাদেশ। কারিতাস জার্মানি এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ডিআরআর ও সিসিএ প্রকল্পের মাধ্যমে বস্তিতে বসবাসকারী জলবায়ু বাস্তুচ্যুত জনগণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, সিটি কর্পোরেশনের জন্য অভ্যন্তরীণ জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র প্রণয়ন, জীবিকায়ন ও আয় নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিকল্প টেকসই জীবিকায়ন কার্যক্রমে প্রয়োজনীয় উপকরণ ও ইনপুট সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্রের জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে আয়োজন করা হচ্ছে গোলটেবিল আলোচনা, মিডিয়া অ্যাডভোকেসি এবং লক্ষ্যভিত্তিক অ্যাডভোকেসি কার্যক্রম। আমরা যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তুদের স্বার্থ রক্ষায়, বিশেষ করে তাদের সামাজিক নিরাপত্তা, মৌলিক অধিকার সুরক্ষায় আমরা আরও সুদৃঢ় ভূমিকা পালন করতে সক্ষম হব।